যেটা সংসদের মডেল কোয়েশ্চেনের এই সেটটা, উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। নিম্নলিখিত কোনটিকে পরিবাহী হিসাব নিকাশের উদ্দেশ্য বলে গণ্য করা হয় না? পরিবাহী নির্ণয়ের কৌশল ও পদ্ধতিকে বলা হয় পরিবাহী নির্ণয়, কস্টিং। পরিবাহী নির্ধারণ করা হয় সবকটি রিজনের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, রাসায়নিক শিল্পে কোন পরিবাহী এককটি ব্যবহৃত হয়? কোন প্রতিষ্ঠান মূলত পরিবাহী হিসাব নিকাশের পদ্ধতি অবলম্বন করে? ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট। প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়, প্রত্যক্ষ শ্রম ব্যয় ও প্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের সমষ্টিকে কি বলা হয়? মেশিনে ব্যবহৃত পিচ্ছিলকারক তেলকে কি বলে গণ্য করা হয়? নিম্নলিখিত কোন ব্যয়টি প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়? উৎপাদন ব্যয়ের উপর মুনাফা 33.13% হলে বিক্রয়ের উপর মুনাফা কত হবে? উৎপাদন ব্যয় সমান ড্যাশ প্লাস প্রশাসনিক ব্যয়। এক একক দ্রব্য উৎপাদন বাড়ালে বা কমলে মোট ব্যয়ের পরিবর্তনকে কি বলে? নিম্নলিখিত কোন ব্যয়টি প্রত্যক্ষ শ্রম ব্যয়? স্থির ব্যয় প্রতি একক হ্রাস পায় যখন মুখ্য ব্যয়ের সঙ্গে উপরিব্যয়কে যোগ করলে কি পাওয়া যায়? কোনো একটি পণ্যের কারখানা ব্যয় ও মুখ্য ব্যয়ের পার্থক্যকে কি বলে? ওয়ার্ক কস্ট আর হচ্ছে আমাদের প্রাইম কস্টের মধ্যে ডিফারেন্সটা। প্রাইম কস্ট হলো মূল ব্যয় হলো অপশন ডি প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়, প্রত্যক্ষ শ্রম ব্যয় আর অন্যান্য প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি। চলো এটা আবার নিজেরা একটু ক্যালকুলেশন করবে। ইনফরমেশন দেওয়া আছে, দেখো র মেটেরিয়ালস এর ওপেনিং দেওয়া আছে, ক্লোজিং দেওয়া আছে, ফিনিশড গুডস এর ওপেনিং নেই, ঠিক আছে, ওপেনিংটা নীল, ক্লোজিংটা বের করতে হবে। আদার ইনফরমেশন দেওয়া আছে, পারচেজ, ডাইরেক্ট ওয়েজেস, মেশিন আওয়ার্স ওয়ার্কড, ইউনিট প্রডিউসড, ইউনিট সোল্ড। কি কি ক্যালকুলেট করতে দিয়েছে দেখো, ক্যালকুলেট কস্ট অফ প্রোডাকশন। আর একটা কোয়েশ্চেন আছে ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট সেলস প্রাইস। টোটাল সেলসটা হচ্ছে ক্যালকুলেট করতে দিয়েছে আর ক্যালকুলেট করতে দিয়েছে কস্ট অফ প্রোডাকশন। এবার আমাকে কি চেয়েছে দেখো, ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট সেল প্রাইস। টোটাল সেল এখানে ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে টোটাল সেল আমাকে হচ্ছে পুরো কস্টটা যাওয়ার দরকার নেই। কেন দেখো, এখানে আমাকে সেলের ইউনিট আর সেলের প্রাইস দেওয়া আছে, তাহলে সেটা মাল্টিপ্লাই করলেই নিশ্চয়ই আমি টোটাল সেলটা পাবো। তাহলে আমাদের এখানে সেল প্রাইস কত আসছে, 40,000 ইউনিটের জন্য 20 টাকা করে, 8 লাখ টাকা। আয়কর কাদের দ্বারা আরোপিত কর? কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। বর্তমান আয়কর আইনটি চালু হয়েছিল কোন সালে? আয়কর আইন 1961 কোন কর সম্বন্ধীয়? নিম্নলিখিত কোনটি দ্বারা ভারতবর্ষে আয়কর ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়? দান কর হলো, এবার দেখো 1961 সালের আয়কর আইনের 2 এ ধারা অনুযায়ী যে বছরে কর প্রদান করা হয় তাকে কি বলে? নিম্নলিখিত কোনটি পরোক্ষ কর? ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? সংসদ ও বিধায়কদের দৈনিক ভাতা কোন প্রবেশ কর এন্ট্রি ট্যাক্স কে কালেক্ট করে? কোনো একজন একক ব্যক্তির আবাসিক মর্যাদা নির্ণয় করা হয়। ভারত সরকার থেকে প্রাপ্ত পেনশন করযোগ্য হবে কার হাতে? একজন ব্যক্তি বিশেষের আবাসিক মর্যাদা নির্ধারণ করা হয় যার উপর নির্ভর করে তা হলো তার পরবর্তী বছরে ভারতে কতদিন আছে। ব্যবসা থেকে অর্জিত মুনাফা যা ভারতের বাইরে উদ্ভূত এবং গৃহীত তা কর মুক্ত হবে কার হাতে? ট্যাক্স ফ্রি হবে কার হাতে? অনাবাসিকদের ক্ষেত্রে, অনাবাসিকের ক্ষেত্রে, নন রেসিডেন্টের ক্ষেত্রে। বিদেশের কোনো ব্যবসা যেটি ভারত থেকে নিয়ন্ত্রিত সেই ব্যবসার আয় করযোগ্য হবে কার হাতে? অপশনটা উপরে চলে গেছে।
পরেরটা দেখো, মিস্টার ঘোষ একজন ভারতীয় নাগরিক, প্রথমবারের জন্য ভারতবর্ষ ছেড়ে যাচ্ছেন বিদেশে চাকরির জন্য। কর নির্ধারণ বছর 2022-23 সালের জন্য তিনি অনাবাসিক বলে গণ্য হবেন যদি তিনি পূর্ববর্তী বছর 2021-22-এ ভারতবর্ষে থাকেন কতদিন? মিস্টার রায় একজন ভারতীয় নাগরিক, প্রথমবার জন্য ভারতবর্ষ ছেড়ে যাচ্ছেন বিদেশে ভ্রমণের জন্য। তাহলে কর নির্ধারণ বছর 2022-23 সালের জন্য তিনি অনাবাসিক বলে গণ্য হবেন যদি পূর্ববর্তী বছরে তিনি ভারতবর্ষে থাকেন কতদিন? মিস্টার কে বাসু একজন ভারতীয় নাগরিক, তিনি প্রথমবার 10 আগস্ট 2023 সালে আমেরিকা যান এবং 11 নভেম্বর 2023 সালে ভারতে ফিরে আসেন। তাহলে 2023 সালে মিস্টার কে বাসুর আবাসিক মর্যাদা কি হবে? ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যদি ভারতে বেড়াতে আসে তাহলে তাকে আবাসিক হতে হলে পূর্ববর্তী বছরে ভারতে কতদিন থাকতে হবে? যদি কোনো ব্যক্তি 1961 সালের আয়কর আইনের 6/1 ধারার মানে বেসিক কন্ডিশন যদি ফুলফিল করার পর 6/6 এর ধারার শর্তগুলি পূরণ করতে না পারে তাহলে তার আবাসিক মর্যাদা কি হবে?